আসসালামু আলাইকুম। দুইটা ডিম দিয়ে চুলায় পারফেক্ট ভাবে পুডিং তৈরির সহজ রেসিপিটাই আজকে শেয়ার করছি। যাদের পুডিং বানাতে গেলে ঠিকভাবে জমে না, ভেঙে যায়, ডিমের বাজে গন্ধ আসে, তাদের জন্য পুরো ভিডিও জুড়ে অনেক দরকারি টিপস বলেছি। পুডিং তৈরির জন্য দুধের ঘনত্ব এবং ডিমের পরিমাণ হতে হবে একদম পারফেক্ট, যেটাতে আমরা অনেকেই ভুল করে থাকি। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নিলে প্রথমবারেই পারফেক্টভাবে মজাদার পুডিং এখন থেকে আপনিও বানাতে পারবেন। তাহলে পুডিং বানাতে প্রথমে আমি দুধটুকু জাল করে নিব। এজন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি 4 কাপ অর্থাৎ 1 লিটার পরিমাণ তরল দুধ। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি। এবার এই দুধটুকু মিডিয়াম আঁচে জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে, মানে 4 কাপ দুধ জাল দিয়ে 2 কাপ করে নিতে হবে। আপনি চাইলে কিন্তু এখানে তরল দুধের বদলে যদি গুঁড়া দুধ দিয়ে বানাতে চান, ওই ক্ষেত্রে 1 কাপ গুঁড়া দুধের মধ্যে 2 কাপ পানি মিশিয়ে কয়েক মিনিট জাল দিয়েও পুডিংটা বানাতে পারবেন। যেই দুধ দিয়ে পুডিংটা বানান না কেন, অবশ্যই কিন্তু দুধটুকু আপনাকে এখানে ঘন করেই ব্যবহার করতে হবে। ঘন দুধ না দিলে পুডিংয়ে ডিমের পরিমাণ বেশি দিতে হবে, তা না হলে পুডিংটা ঠিকভাবে জমবে না। দুধটুকু ঘন ঘন নেড়ে জাল করে নেবেন, তাহলে দুধের স্বরগুলো ভেঙে যাবে এবং ভালোভাবে দুধটুকু ঘন হবে। তো দেখতেই পাচ্ছেন দুধটুকু অর্ধেক হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিতে হবে। এই ফাঁকে পুডিংয়ের জন্য চিনির ক্যারামেল তৈরি করে নিব। সেজন্য প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তারপর চুলার আঁচ মাঝারিতে রেখে অপেক্ষা করব চিনি কিছুটা গলে যাওয়া পর্যন্ত। এই সময় কিন্তু নেড়ে দিতে হবে না, চিনি আপনা আপনি গলতে থাকবে। তো যখন চিনিটুকু এভাবে গলে কিছুটা ক্যারামেলের কালার আসতে শুরু করেছে, সে পর্যায়ে চুলার আঁচটা মাঝারির থেকে একটু কমিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে দেওয়ার কারণে যেই চিনিগুলো গলেনি সেগুলো সমানভাবে গলে যাবে। তারপর ক্যারামেলের মধ্যে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত নেড়ে যেতে হবে। ক্যারামেলটা কিন্তু চুলা থেকে নামানোর পরেও আরও কিছুটা কালার চলে আসবে, তাই সে অনুযায়ী কাঙ্ক্ষিত কালার চলে আসার আগেই নামিয়ে নেবেন, কারণ ক্যারামেলের কালার খুব বেশি হলে কিন্তু খেতে তিতা লাগবে। চুলা থেকে নামিয়ে সাথে সাথেই যে বাটিতে পুডিংটা সেট করব সেটাতে ঢেলে নিয়েছি। তারপর গরম থাকা অবস্থাতেই ক্যারামেলটা ঘুরিয়ে বাটির সব দিকে ছড়িয়ে নিতে হবে। এবার পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিতে হবে। তো এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি 2টা নর্মাল তাপমাত্রার ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় আনতে হবে। তারপরেতে চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। তবে আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন খুব ভালোভাবে ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে চিনিটুকু পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। তো যখন চিনিটুকু ভালোভাবে গলে গেছে, তখন এতে দিয়ে দিচ্ছি একটু আগে জাল করে রাখা 2 কাপ ঘন দুধ। আর এই দুধটুকু কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। গরম দুধ ডিমের মধ্যে ব্যবহার করা যাবে না। 2টা ডিমের জন্য 2 কাপ ঘন দুধ পরিমাণে একদম ঠিক হবে। তবে কেউ যদি আরও বেশি করে পুডিং বানাতে চান, ওই ক্ষেত্রে কিন্তু ডিম এবং দুধ দুটোর পরিমাণই বেশি নিতে হবে। আচ্ছা, তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে পুডিংয়ের মধ্যে ডিমের যে বাজে গন্ধটা আসে সেটা আর হবে না। তবে ভ্যানিলা এসেন্সের বদলে চাইলে আপনি সামান্য এলাচের গুঁড়া অথবা 1 চা চামচের মতো লেবুর রস দিতে পারেন। এরপর খুব ভালোভাবে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। তো মিশানো হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হয়ে একদম সেট হয়ে গেছে। এবারে পুডিংয়ের মিশ্রণটা এতে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার সময় ছেঁকে দিয়েছি, এতে করে দুধের মধ্যে থাকা বাড়তি স্বর এবং ডিমে থাকা দলাগুলো আলাদা হয়ে যাবে। এভাবে ছেঁকে নেওয়ার কারণেই পুডিংটা খেতে হবে অনেক বেশি স্মুথ আর সফট। এখন আমি ফয়েল পেপারের সাহায্যে ঢেকে দিচ্ছি। এতে করে পুডিংটা ভাপ দেওয়ার সময় ভাপের পানিটুকু পুডিংয়ে পড়বে না
আপনি চাইলে বাটিটা যে কোনো ঢাকনার সাহায্যেও ঢেকে দিতে পারেন। এবার পুডিং ভাপে দেওয়ার জন্য হাঁড়িতে প্রথমেই একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। তারপর সাবধানে বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পানি। পানিটুকু অতিরিক্ত দেওয়া যাবে না, বাটির অর্ধেক পরিমাণ বা তারও কিছুটা কম করে দিতে হবে, কারণ বেশি পানি দিলে পানিটুকু গরম হয়ে ফুটে ওঠার পর পুডিংয়ের ভিতরে চলে যাবে। আচ্ছা, এখন ঢাকনাটা ঢেকে দিয়ে চুলার আঁচ লো হিটে রেখে পুডিংটা 30 থেকে 40 মিনিট পর্যন্ত ভাপ দিতে হবে। ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। আমার এই পুডিংটা হতে সময় লেগেছে 30 মিনিট। পুডিংয়ের সাইজ এবং চুলার তাপের কারণে কিন্তু সময় কিছুটা কম বেশি হতেই পারে। 30 থেকে 35 মিনিট পর আপনি ঢাকনাটা খুলে এইভাবে কাঠি দিয়ে একবার চেক করে নেবেন। যদি দেখেন কাঠিটা ক্লিন এসেছে, তাহলে বুঝবেন ভালোভাবেই পুডিংটা জমে গেছে। আর যদি কাঠি ক্লিন না আসে, ওই ক্ষেত্রে আরও কিছুক্ষণ জাল করতে হবে। আমার পুডিংটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এভাবেই রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় পুডিং বাটি থেকে আলাদা করতে গেলে কিন্তু ভেঙে যাবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি পুডিংটা ফ্রিজের নরমালে রেখে দিব 3 ঘন্টার জন্য, তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে। পুডিং কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না, নরমালেই রেখে ঠান্ডা করে নিতে হবে। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখন ছুরির সাহায্যে প্রথমে চারদিকটা ছাড়িয়ে নিয়েছি। তারপর বাটি থেকে পুডিংটা এইভাবে আলাদা করতে হবে। দেখতেই পাচ্ছেন পুডিংয়ের মধ্যে একদম পারফেক্ট কালার এসেছে আর খুব ভালোভাবেই জমেছে। এবার চলুন কেটে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন ভিতরে একদম স্মুথ হয়েছে। সবগুলো টিপস হুবহু ফলো করে বানালে আপনার তৈরি পুডিংটাও এরকমই পারফেক্ট হবে। এভাবে বানালে পুডিং ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না, আর খেতেও হবে দারুণ মজার। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।